একটা ইসকন ধর ধরি মারি ডট ডট কর, একটা হিন্দু ধর ধরি মারি ডট ডট কর, এইরকম স্লোগান আমরা কিন্তু গত কয়েক মাস ধরে প্রকাশ্যে আমরা দেখতেছি, যেগুলো কিন্তু ভয়ঙ্কর। কোনো সভ্য রাষ্ট্রে কিন্তু এই সমস্ত স্লোগান দিতে পারে না। এগুলো কিন্তু অপরাধ, স্পষ্টত অপরাধ। কারণ এই স্লোগানের উপর উদ্বুদ্ধ হয়ে যদি কেউ এই মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, এই মানুষগুলাকে যদি সত্যি সত্যি তারা ডট ডট করা শুরু করে, তাহলে সেটা তো একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে, তাই না? এই জন্যই এই স্লোগানগুলো কিন্তু অপরাধ, এগুলো কিন্তু বাক স্বাধীনতা না। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, একজন মানুষের যদি ক্ষুধা লাগে এবং সে যদি কারো কাছে গিয়ে খাবারের কথা বলে, বারবার সে খাবারের জন্য চিল্লাচিল্লি করে, তাহলে যার কাছে সে খাবারের জন্য গিয়েছে তার কি করা উচিত? তার কি ওই ক্ষুধার্ত মানুষটাকে খাবার দিয়ে দেওয়া উচিত, নাকি সে খাবার না দিয়ে ওই ক্ষুধার্ত লোকটা যাতে চিল্লায় সেই ব্যবস্থা করা উচিত? কি মনে হয়? ঠিক এইভাবেই হিন্দুদের ৮ দফা দাবি, তাদের যৌক্তিক ৮ দফা দাবি, যেটার জন্য তারা এতদিন থেকে কথা বলে আসছে। গত ২ মাসে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করেছে, মহাসমাবেশ করেছে তাদের এই ন্যায্য ৮ দফা দাবির জন্য। কিন্তু দখলদার ইউনূস সরকার সে বাংলাদেশের যেখানেই দাবি করতেছে প্রত্যেকটা দাবি মানতেছে, এবং যারা দাবি করতেছে না, এই যে জুলাই ফাউন্ডেশন নামে যারা মানে আসতেছে তাদেরকে পর্যন্ত বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা দিচ্ছে। কিন্তু যৌক্তিক হিন্দু সম্প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবি সে মেনে নিচ্ছে না কেন? যদি হিন্দু সম্প্রদায়ের যৌক্তিক ৮ দফা দাবি মেনে নেওয়া হয় তাহলে তো তারা আর আসবে না, তাই না? যেভাবে একটা ক্ষুধার্ত মানুষকে আপনি খাবার দিলে সে আর খাবারের জন্য আসবে না, একইভাবে তাদের ন্যায্য ৮ দফা দাবির মেনে নিলেই তো তারা সেখানেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা দেখেছি তারা শান্তিপূর্ণভাবে চট্টগ্রামে যখন আন্দোলন করেছে, এরপর ইউনূস সরকার তাদের উপর মামলা দিয়ে দিয়েছে। কেন? বলছে পতাকা অবমাননা করা, এবং সেই পতাকা অবমাননার জন্য তারা রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে প্রতিদিন প্রতি মিনিটে বাংলাদেশের পতাকা অবমাননা করছে এই ইউনূস এবং তার সমর্থকরা, তার উপদেষ্টারা, তার সমন্বয়করা এবং সমন্বয়কদের সমর্থকরা। আমরা দেখেছি যে মানে বাংলাদেশের পতাকা পায়ের নিচে পর্যন্ত ফেলে দেয়া হয়েছে, পতাকার উপর দাঁড়িয়ে নামাজ পড়া হয়েছে। তখন কিন্তু কেউ পতাকার জন্য, সেই পতাকা যে অবমাননা করা হয়েছে সেটার জন্য কিন্তু কেউ কোনো ধরনের মামলা ঠুকে দেয় নাই। কিন্তু হিন্দুদের ন্যায্য ৮ দফা দাবিতে তারা পতাকাকে কোনো ধরনের অসম্মান করেছে কি করে নাই সেটা বাদই দিলাম, ওইটা নাকি রাষ্ট্রদ্রোহ মামলা। মানে বুঝেন, ওইটা কি রাষ্ট্রবিরোধী কিছু হয়েছে? এরপর গতদিন আমরা রংপুরের যে অনুষ্ঠানটা দেখলাম, তারা তাদের শান্তিপূর্ণ আয়োজন করেছিল, সেখানে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে যে তারা তাদের এই ন্যায্য ৮ দফা দাবি জানাতে পারবে না। তারা যে হোটেলে ছিল, এই সমর্থকরা যারা আসছিলেন, ওনারা যে হোটেলে ছিলেন, সেই হোটেল ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে ওনারা এখানে থাকতে পারবেন না। এরপর রাস্তাঘাটে যখন তারা তাদের সমাবেশে যাচ্ছিল, ওই সময় তো আমরা দেখেছি পুলিশ, সেনাবাহিনী এবং উগ্র জনতা, তৌহিদি জনতা, এরা কিন্তু সেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ করেছে, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, তাদেরকে মেরে ফেলার উদ্দেশ্যে অনেকের উপর আক্রমণ করেছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা তো সব মানে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে তারা কথা বলতেছে, তাদের আয়োজন, তাদের মহাসমাবেশ করতেছে, সেখানে এই ধরনের বর্বর অত্যাচার, এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? আমার প্রশ্ন হচ্ছে জ্যোতুজী চৌধুরীর কাছে, আপনি একটু বলবেন যে কি মনে হয় বাংলাদেশে কেন ইউনূস সরকার এই তাদের ৮ দফা দাবি মেনে নিচ্ছে না? আপনার কি মনে হয়? হিন্দু সম্প্রদায়ের রংপুরে মহাসমাবেশ হইল, সে সমাবেশ নিয়ে কয়েকটি কথা বলবো। হিন্দুরা তারা রুটিন অনুযায়ী গত কয়েক মাস ধরেই তারা বিভিন্ন জায়গাতে সমাবেশ করতেছে, মহাসমাবেশ করতেছে। তার আগের মহাসমাবেশ ছিল তাদের চট্টগ্রামে, এবং চট্টগ্রামে পরে তাদের পরবর্তী সমাবেশ ছিল রংপুরে, এবং গতকাল বা গত পরশু রংপুরে সেই মহাসমাবেশ ছিল একটা স্কুল মাঠে, জেলা স্কুল মাঠে ছিল। এবং দেখা গেল যে তারা সেই সমাবেশ করার মানে
কিছুক্ষণ আগে সেখান থেকে তাদের অনুমতি দেওয়া হলো না এবং পরবর্তীতে তারা অন্য একটা জায়গাতে মাঠে, একটা অখ্যাত মাঠে তারা সেই জনসভা করছে। জনসভা কোথায় করলো বা করলো না সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি তাদেরকে একটা জনসভা করার জন্য একটা মাঠ দিলেন, একটা স্থান দিলেন এবং আপনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনি সেইটা আবার পরিবর্তন করে দিলেন, সেই অনুমতি বাতিল করে দিলেন, তারপর তারা আরেক জায়গাতে করলো। এই যে তারা মানে এগুলা করার কারণ কি? তাদের মহাসমাবেশ বানচাল করা বা সমাবেশে তাদের বিপত্তি ঘটানো, এটাই তো আপনাদের উদ্দেশ্য ছিল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ঘটনা হচ্ছে আপনারা বারবার বলতেছেন যে হচ্ছে হিন্দুরা হচ্ছে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতেছে, বিজেপির এজেন্ডা, মোদির এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, এইরকম কথাবার্তা আপনারা বলতেছেন এবং বলাচ্ছেন। এবং যে তৌহিদি নামক যে উগ্রবাদী জনতা আছে তাদেরকে দিয়ে বলাচ্ছেন একটা ইসকন ধরি মারি এগুলো বলতেছেন প্রকাশ। এই সমস্ত স্লোগান দেয়া কিন্তু অপরাধ। স্বাধীনতা হচ্ছে সেটা যে কথা বললে অন্যের কোনো ক্ষতি হবে না, বিশেষ করে শারীরিক ক্ষতি হবে না, সেটা হচ্ছে, এবং এটা নিশ্চিত করাটাই হচ্ছে বাক স্বাধীনতা। আপনি যা ইচ্ছা তা বলতে পারেন, বলেন, কিন্তু যা করলে অন্যের বা তৃতীয় পক্ষের কোনো ক্ষতি হয় না, বিশেষ করে শারীরিক ক্ষতি হয় না, সেটা হচ্ছে আপনার বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া লঙ্ঘন করলে সেটার বাক স্বাধীনতাতে থাকবে না। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল দিই, যেহেতু এটা বলেই ফেললাম, যেমন ধরেন হলোকাস্ট। কেউ যদি হলোকাস্ট, জার্মানির হলোকাস্টকে নিয়ে যে গণহত্যা, ইহুদি গণহত্যা নিয়ে যদি কেউ হলোকাস্ট সমর্থন করে, এটার পক্ষে যদি কোনো বক্তব্য দেয়, সেটা একটা অপরাধ, সেটার জন্য জেলেও যেতে হবে। তো যেটা বলছিলাম, একটা আওয়ামী লীগ ধরিমারি কর, একটা ছাত্রলীগ ধরিমারি কর, একটা যুবলীগ কর ধরিমারি কর, একটা ইসকন ধরিমারি কর, একটা হিন্দু ধরিমারি কর। এইরকম স্লোগান আমরা কিন্তু গত কয়েক মাস ধরে প্রকাশ্যে আমরা দেখতেছি, যেগুলো কিন্তু ভয়ঙ্কর। কোনো সভ্য রাষ্ট্রে কিন্তু এই সমস্ত স্লোগান দিতে পারে না। এগুলো কিন্তু অপরাধ, স্পষ্টত অপরাধ। কারণ এই স্লোগানের উপর উদ্বুদ্ধ হয়ে যদি কেউ এই মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, এই মানুষগুলোকে যদি সত্যি তারা ডট করা শুরু করে, তাহলে সেটা তো একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে, তাই না? এই জন্যই এই স্লোগানগুলো কিন্তু অপরাধ, এগুলো কিন্তু বাক স্বাধীনতা না। কিন্তু আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরেই এইভাবে প্রকাশ্যে দেওয়া হইতেছে একটা ইসকন ধরিমারি এগুলো করা। যাই হোক, তারপর তারা স্লোগান, যখন তারা সমাবেশে আসবে তাদেরকে নির্যাতন করা হইলো, রক্তাক্ত করা হইলো। কারা করছে? তৌহিদি জনতা নামক উগ্রবাদীরা। আমরা দেখলাম যে দাড়ি টুপি পরিহিত মানুষগুলাই কিন্তু তারা যাতে এখানে সমাবেশ করতে না পারে, তারা তাদেরকে রক্তাক্ত করছে, তাদেরকে মারধর করছে, তাদের অনেকে বিভিন্ন হোটেলে থাকার জন্য থাকতে চেয়েছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, নানা রকম অনেক কিছু করতে দেওয়া হয়েছে। যাই হোক, আপনারা যদি মনে করেন ইসকন হিন্দুদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ভারতের এজেন্ডা, বা হিন্দুরা অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তাদের যে 8 দফা দাবি আছে, আপনারা সেই 8 দফা দাবি মেনে নিলেই তো হয়। তাদের দাবি তো অত্যন্ত যৌক্তিক দাবি। তাদের দাবি যদি আপনারা মেনে নেন, ইউনূস সরকারের, ইউনূস তো দখলদার, ইউনূসের বাহিনীর প্রধান, ইউনূস তো বলছিলেন, তো তাদের দাবি মেনে নেবেন। তাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবি আপনারা মেনে নেন। 8 দফা দাবি মেনে নেওয়ার পর যদি আমরা কোনো হিন্দুকে দেখি যে, বা এরকম কাউকে যদি আমরা দেখি যে তারা মিছিল করতেছে, স্লোগান দিতেছে, তখন আমরাও বলতাম যে না, তাদের উদ্দেশ্য অন্য কিছু। আপনি তাদের দাবি বাস্তবায়ন করবেন না, আবার তাদের সেই দাবিকে আপনি বলবেন যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা তো খুবই হিপোক্রেসি হয়ে গেল না? দায়টা তো আপনার, বলটা তো আপনাদের কোর্টে, আপনাদের হাতেই তো বল। আপনারা তাদের দাবি মেনে নেন, তাহলে তো তারা বসে যায়, তাই না? তাদের হাতে আর তখন কোনো ক্লু থাকবে না, তাদের কাছে রিজন থাকবে না আন্দোলন করার, তাই না? মাঠে নেমে, রাস্তায় নেমে এই ঝামেলা করার তো কোনো ইয়ে থাকবে না। আপনারাও নিরাপদে থাকেন, আপনাদের গদিও তো নিরাপদে থাকবে, তাই না? তা আপনারা এই স্টুপিডিটি করতেছেন কেন? আপনারা এই নির্বুদের মতো আচরণ করতেছেন কেন? এই জিনিসটা আমার মাথায় ঢুকতেছে না। আপনি তাদের দাবি মেনে নেন। দাবি মেনে নেওয়ার পর যদি আমরা কাউকে দেখি, তাহলে আমরা তাদেরকে মনে করবো যে তারা দুষ্কৃতিকারী, তাদের উদ্দেশ্য অন্য কোনো কিছু। তাদের দাবিটা মেনে নেন। আমার স্পষ্ট কথা হচ্ছে, খুব সংক্ষেপে যদি এই সমাবেশ নিয়ে কোনো কথা বলতে হয়,
আমরা দেখলাম যে এত বাধা বিপত্তির পরও হাজার হাজার মানুষ, হাজার হাজার 50,000-এর বেশি মানুষ এই সমাবেশে আসছে এত বাধা বিপত্তির পরও। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে তারা এগুলো এক ভয় পায় না, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। হিন্দুদের নির্যাতিত, হিন্দুদের নিপীড়িত, হিন্দুদের অধিকার বঞ্চিত, হিন্দুদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর দেয়ালে পিঠ ঠেকে গেলে সামনে আগাতে হয়, যত বাধা বিপত্তি আসছে, যত রক্ত সামনে থাকে সেগুলাকে সাঁতরাইয়া, সেগুলাকে মারিয়ে সামনে যেতে হয়। এবং তারা কিন্তু এই রক্তের উপর দিয়েও কিন্তু তারা আসতেছে, জীবনকে তোয়াক্কা না করে কিন্তু তারা আসতেছে এবং তারা লড়াই করতেছে তাদের অধিকারের জন্য। তার মানে আপনাকে বুঝতে হবে তারা কতটুকু ডিটারমাইন্ড, কতটুকু সংকল্পবদ্ধ তাদের এই দাবি আদায়ের জন্য। এবং আপনারা সেটা না করে তাদেরকে উস্কে দিচ্ছেন এবং সে উস্কে দেওয়ার পর প্রতিক্রিয়া আসতেছে এবং ঘুরে ফিরে কিন্তু আপনাদের দিকেই কিন্তু তীরটা কিন্তু আপনাদের দিকেই কিন্তু ধেয়ে আসতেছে, বিপদটা কিন্তু আপনাদের দিকেই দিয়ে আসছে, চাপটা কিন্তু আপনাদের দিকে আসছে। সুতরাং সবচেয়ে সহজ সমাধান তাদের 8 দফা দাবি মেনে নেন, অন্তত কিছু দফা দাবি তাদের মেনে নেন, তাদের মুখটা বন্ধ করা উচিত, তাই না? সেটা না করে আপনি তাদেরকে ব্লেম দেবেন কেন? ভারতের এটা কি দরকার পড়ছে? এবং আপনাদের এই সুযোগে কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম মানে ভারতের বিভিন্ন মিডিয়াতে আমাদের চট্টগ্রাম দখল করার জন্য তারা পরিকল্পনা করতেছে, আমাদের সার্বভৌমত্ব নিয়ে মানে প্রশ্ন জাগতেছে, নানান কোনো কিছু, যে কোনো সময় বহিঃশত্রু আমাদের দেশে বা কোনো দেশ, বাইরের কোনো দেশ আমাদের উপর আক্রমণ করতে পারে, এইরকম একটা অবস্থাতে নিয়ে গেছেন আপনারা। এই দখলদার ইউনূস বাহিনী বাংলাদেশকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেখানে মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো দেশ আক্রমণ করে বসতে পারে। কারণ এমন একটা অনিরাপদ একটা স্থান বাংলাদেশ হয়ে গেছে যে অস্ত্রে হাজার হাজার অস্ত্র লুটপাট হয়েছে, গোলাবারুদ লুটপাট হয়েছে, আবার পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে। তার মানে কেন আসতেছে? আমাদের এত দরকার কি? যেখানে আমরা নুন আনতে পান্তা ফুরাইতেছে, যেখানে আমরা চাল কিনে খাইতে পারছি না, আলুর কেজি 400 টাকা, মরিচ কাঁচামরিচ কিনে খাইতে পারতেছি না, বাচ্চার দুধ মানে কিনতে পারতেছে না মানুষ, মাছের বাজার বাদ দিলাম, চাল কিনতে পারতেছে না, সেখানে আপনারা অস্ত্র আনতেছেন, এইগুলা করতেছেন কেন? এখন এই যে মানে আপনি পাশের দেশগুলাকে যে আপনি যে মানে অনিরাপদ করে ফেলতেছেন, অস্থিতিশীল করে ফেলতেছেন, সেটার দায়িত্ব, সেটার কারণে তো যে কোনো একটা মানে লজিক্যাল কারণেই বাইরের কোনো দেশ আমাদের দেশে আক্রমণ করতে পারে এবং সেটার তো দায়িত্ব আপনাদের উপর পড়তে হয়। তাহলে সেটা না করে আপনি অন্যদের দিকে আঙ্গুল তুলতেছেন, অথচ কিন্তু উস্কানি দিচ্ছেন কিন্তু আপনারা, জ্বালানিটা আপনারা। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার আগেই বলছিল 7 সিস্টার নাড়িয়ে দেবে, তাই না? এবং তাদের 7 সিস্টার রক্ষার্থে যদি ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে বসে, কি করতে পারেন? কোন চুলটা ছিঁড়তে পারবেন? যাই হোক, যেটা বলতে চাইছিলাম, হিন্দুদের দাবি মেনে নিলে তো তারা ঘরে চলে যাবে, তাই না? তাদের দাবিটা মেনে নেন, মহাসমাবেশ মেনে নেন, মহাসমাবেশে যে তার বক্তব্য দিচ্ছে, দাবি দিচ্ছে, সেগুলো মেনে নেন। তাছাড়া গতকালকে আমরা দেখলাম যে কিছু উগ্রবাদী মোল্লা, কিছু উগ্রবাদী জনতা, তৌহিদি জনতা সরাসরি মিছিল দিচ্ছে, বলতেছে তুমি অপেক্ষা করো, ভারত তো আমরা দখল করবো। ও যুবক, যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, ভারত আক্রমণ করতে হবে। আমাদের যে মসজিদ থেকে মন্দির বানাচ্ছে, ওই মন্দিরটা ভেঙে আমরা আবারও মসজিদ বানাবো। যুদ্ধের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? আর একটু ফ্রিমাইন্ডে একটা কথা বলে ফেলি, একটু ফ্রিমাইন্ডে বলে ফেলি, পঞ্চমন্ত্র দিয়ে কাজ হবে না। তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় না, তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়েম হয় নাই। আমরা কেরামতে বিশ্বাসী, একটা একটা ধর্ম, এক জবাই করবো। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। পঞ্চমন্ত্রের পিছনে ছুটবো না, ইসলামী হুকুমতের দিকে থাকবে। ডাইরেক্ট জিহাদ, গজওয়াতুল হিন্দ সামনে চলে এসেছে, একবারে কাছাকাছি। আমরা ভারত আক্রমণ করব, আমরা অচিরেই ভারত দখল করব, গজওয়াতুল হিন্দ করব, আমরা এই করব সেই করব, প্রকাশ্যে বলতেছে তারা ভারত আক্রমণ করবে, ভারত কিভাবে তারা দখল করবে, এই করবে সেই করবে, এগুলো প্রকাশ্যে বলতেছে। তার আগে আমরা দেখলাম যে সাজাপ্রাপ্ত জঙ্গি যাকে ইউনূস বাহিনী ক্ষমতায় আসার পর ছেড়ে দিয়েছে, ব্লগার হত্যার মামলার সাজাপ্রাপ্ত আসামি যে জসিম উদ্দিন রাহমানি,
সে জেল থেকে কি কারণে ছাড়া পাইছে, কিভাবে ছাড়া পাইছে কেউ জানে না, কিন্তু ইউনূস বাহিনী এসে ছেড়ে দিছে এবং সে ছাড়া পেয়েই সে কি করছে, ভারত আক্রমণ করার সে প্রকাশ্যে ভিডিও বার্তা দিয়েছে, তাই না? অর্থাৎ ভারত যে কোনো মুহূর্তে, ভারতের কাছে শত শত, ভারত মানে আমাদের ভাগ্য ভালো যে ভারতের মতো একজন প্রতিবেশী আমরা পেয়েছিলাম। অন্য কোনো দেশ হইলে এই সমস্ত মানে সরাসরি একটা দেশকে আক্রমণ করার হুমকি দেওয়ার পর এইভাবে চুপ করে বসে থাকতো না। আচ্ছা ধরে নেন তো পাকিস্তান বা ভারত ওইখানে বসে, বা ভারতের কেউ বলতেছে যে আমাদের দেশে আক্রমণ করবে, তখন আমাদের অবস্থা কি হইতো, আমরা কি ভাবতাম, আমরা মনে মনে কি ভাবতাম, তাই না? আমাদের মধ্যে কি প্রতিক্রিয়া হইতো? এখন সেই কাজগুলা বাংলাদেশ থেকে করা হইতেছে, তাই না? বাংলাদেশ থেকে সরাসরি কালকেই দেখলাম যে মিছিল দিচ্ছে, এখানে আমি স্লোগান অ্যাড করে দিব, বলতেছে যে কিভাবে তারা ভারত আক্রমণ করবে। তাহলে প্রতিবেশী দেশ যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করে ফেলতে পারে, এটাতে আমিও আশ্চর্য হব না, তাই না? সেই ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছেন আপনারা, এবং সেই দায় কিন্তু আপনাদের নিতে হবে। সুতরাং হিন্দুদের 8 দফা দাবি, এটা তাদের যৌক্তিক দাবি, তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। তারা তো কোনো করোনা চাচ্ছে না, তারা তো কোনো ভিক্ষা চাচ্ছে না, তাই না? তারা তাদের যৌক্তিক দাবি, বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের ন্যায্য অধিকারের জন্য তারা দাবি করছে, তাদের সেই দাবি মেনে নেওয়া হোক।